চীনা প্রেসিডেন্টের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক, আরও বিনিয়োগের আহ্বান, একটি চুক্তি 8টি সমঝোতা স্মারক সই। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ, সড়কে যানবাহনের চাপ, ভোগান্তিহীন ঈদযাত্রায় খুশি যাত্রীরা। শেষ সময়েও ঈদ কেনাকাটায় সরগরম দেশের বিপণী বিতানগুলো, প্রিয়জনের জন্য কিনছেন পছন্দের পোশাক। অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে, অভিযোগ রিজভির, স্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান। কখনো আমরা ডিসেম্বর শুনে আবার কখনো শুনছি যে মার্চ, আবার এসে চলে যাচ্ছে জুন। এই ধরনের যে একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে, জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা। এবং গাজা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 50, মৃতদের মধ্যে আছেন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের এক কর্মীও। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। বাংলাদেশ ও চীনের শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক আলোচনায় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের জোরালো ভূমিকার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্টে। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ ও চীনে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। এ সময় বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে চীনের জোরালো ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন ডক্টর ইউনূস। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ ও চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরকে চীন উৎসাহ দিবে বলে উল্লেখ করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠক পরবর্তী প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে দেয়া এক পোস্টে এই বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেন। একই দিন বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়াল হোটেলে চীনের বাণিজ্য সংস্থার ভাইস চেয়ারম্যান সহ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপ করেন প্রধান উপদেষ্টা। এ সময় দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আলোচনা হয়। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। চার দিনের চীন সফর শেষে শনিবার দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। মোহাম্মদ আলাউদ্দিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের পর জানা যায়, বাংলাদেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতায় একটি চুক্তি ও ধ্রুপদী শিল্পকর্মের অনুবাদ ও উৎপাদন, সাংস্কৃতিক ঐতিহ্য, সংবাদ বিনিময়, গণমাধ্যম, ক্রিয়া ও স্বাস্থ্য খাতে বিনিময় ও সহযোগিতা সম্পর্কিত 8টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে বাংলাদেশ চীন। এছাড়া বিনিয়োগ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করা হবে। চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন চালু, মংলা বন্দর আধুনিকরণ ও সম্প্রসারণের জন্য বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর, রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং কার্ডিয়াক সার্জারি যানবাহন মিলিয়ে 5টি ঘোষণা করা হয়েছে। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে বাড়ি ফিরতে ব্যস্ত নগরবাসী। শুক্রবার সকাল থেকেই ট্রেন স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। লম্বা ছুটি ও যাত্রাপথে ভোগান্তি না থাকায় এবার ঈদযাত্রায় স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা। নগরের সকল কর্মব্যস্ততা শেষে নিরাপদে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চান তারা। এদিকে বিনা টিকিটে প্ল্যাটফর্মে প্রবেশে আজও কঠোর অবস্থানে রেল কর্তৃপক্ষ। বলেন, বড় ধরনের কোনো বিপর্যয় ছাড়াই এখন পর্যন্ত সব রুটে ছেড়ে যাচ্ছে ট্রেন। তবে ট্রেনের ছাদে যাত্রী উঠে পড়ায় তাদের নামিয়ে ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে। প্রত্যেক ট্রেনেই মোটামুটি লক্ষণীয় ভিড় ছিল। আমরা মহুয়া এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস এগুলা ছাদে লোক উঠে যাওয়ার পরে আমরা পুলিশ এবং আরএমবি দিয়া ছাদ থেকে লোক নামে ট্রেনটা
ছাড়ার ব্যবস্থা করে 3 স্তরে প্রবেশ পথে 3 স্তরে এই চেকিং করতেছি, যাতে টিকিট যার প্রবণতার এটা নিশ্চিত করা যায়। ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়ছে মানুষ। ঘরমুখো মানুষের বাড়ি ফেরার খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, মানুষের চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ডানা, এই মুহূর্তে কিন্তু আমরা কমলাপুরে রয়েছি এবং সকাল থেকে যেটি দেখছি যে আজকে কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। গত 2-3 দিন ধরে যা জানাচ্ছিলাম তার চেয়ে অনেকখানি বেশি ভিড় হয়েছে, যেহেতু আজকে ছুটির দিন এবং শুক্রবার একই সাথে তারা বাড়ি ফিরছেন। কিন্তু ট্রেনে কিন্তু আমরা কোনো বিশৃঙ্খলা এখন পর্যন্ত দেখতে পারিনি। আগে থেকে যেটি জানিয়েছিলাম যে তিনটি নিরাপত্তা স্তর পাড়ি দিয়ে কিন্তু প্ল্যাটফর্মের ভেতরে প্রবেশ করতে হচ্ছে। আজকেও একই চিত্র, ব্যতিক্রম কোনো ঘটনা নেই। সকাল থেকে যতগুলো ট্রেনিং কিন্তু ছেড়ে গিয়েছে সবগুলো কিন্তু নিয়ম মেনে ছেড়ে গিয়েছে এবং সবগুলো ট্রেনে 5 থেকে 7 মিনিট সর্বোচ্চ বিলম্ব হয়েছে। আর এটি কারণ হিসাবে আমরা জিজ্ঞেস করেছিলাম এখানকার যে স্টেশন ম্যানেজার রয়েছে, আর তিনি বলছেন যে আসলে সবগুলো ট্রেনের ছাদে কিন্তু যাত্রীরা উঠে পড়ার যে প্রবণতা ছিল সেটি কিন্তু আজও শুরু হয়েছে। তো যাত্রীদের কিন্তু কোনোভাবেই যে ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেওয়া হয়নি, যার কারণে তাদেরকে ছাদ থেকে নামিয়ে আনতে কিন্তু কিছুটা বিলম্ব হয়েছে, যার কারণে ট্রেনগুলো ছেড়ে যেতে 5-7 মিনিট করে বিলম্ব হয়েছে। এছাড়া সকাল থেকে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি যে তারা আসলে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার হচ্ছে কিনা। তো তারা বলছেন যে কোনো ধরনের হয়রানি এবং ভোগান্তির শিকার এখন পর্যন্ত কিন্তু তারা হয়নি। তো সব মিলে তাদের যেই বাড়ি ফেরার যে উৎসব সেটি কিন্তু আসলে তারা শুরু হয়েছে এবং তারা কি বলছেন যে একসাথে ঈদ করার জন্য তারা একটু কষ্ট হলেও সেটা কিন্তু তারা মেনে হাসি মুখেই আসলে ঢাকা ছাড়ছেন। তো ডানা, আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। ঈদযাত্রার খবর জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গা থেকে অভিজিৎ ঘোষ ও পাটুরিয়া ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। প্রথমে যাচ্ছি অভিজিতের কাছে। অভিজিৎ, কেমন দেখছেন মহাসড়কে ঈদযাত্রার পরিস্থিতি? জি ডানা, আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এই ঈদযাত্রা শুরু হয়েছে এবং এই ঈদযাত্রা থেকে কেন্দ্র করে মহাসড়কে পরিবহনের সংখ্যা বাড়ছে। দিন দিন যত যাচ্ছে পরিবহনের সংখ্যা বাড়ছে। পাশাপাশি এই মহাসড়কটিতে এবারে গণপরিবহনের একটু সংকট তৈরি হয়েছে। পাশাপাশি ছোট যানবাহন যেগুলো রয়েছে সেগুলো বাড়তি রয়েছে। পাশাপাশি মোটর সাইকেলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখছেন যে গত 24 ঘন্টায় প্রায় 6000 অধিক মোটর সাইকেল পারাপার হয়েছে এই সেতু পূর্ব থেকে পশ্চিম অংশে। এবং এর পাশাপাশি আজকে এই বেলা 11টার পরে এই জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার তিনি এই মহাসড়ক পরিদর্শন করেছেন। আমরা তাদের কাছে প্রশ্ন করেছিলাম যে এই মহাসড়কটিকে যে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, পাশাপাশি এই যে আইন শৃঙ্খলা রক্ষার্থে যে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে তাদেরকে দেখা যায়নি, এমন প্রশ্নে তারা বলছেন যে তারাও রয়েছেন এবং ভাড়া বৃদ্ধির বিষয়ে তাদের কাছে কোনো অভিযোগ করেনি যাত্রীরা। তবে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কটিতে আমরা এখনও দেখতে পেয়েছি মহাসড়কটিতে ব্যাপক পরিবহনের সংখ্যা রয়েছে, চাপ রয়েছে মহাসড়কটিতে। এই পরিবহন সংশ্লিষ্ট বলছেন এবং পুলিশ যেটি জানিয়েছেন, হাইওয়ে পুলিশ, এবং বলছেন যে সন্ধ্যার পরে হয়তো এই মহাসড়কটিতে আরও পরিবহনের চাপ পড়বে। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। আমরা এখন চলে যাব মানিকগঞ্জে ঢাকা আরিচা খবর জানতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। আব্দুল আলিম, জানাবেন যে ঢাকা আরিচা মহাসড়কের সর্বশেষ কি অবস্থা রয়েছে আপনার কাছে? ধন্যবাদ অভিজিৎ। আমরা শুনছিলাম টাঙ্গাইলের ঈদ যাত্রার খবর। তো নদিয়া নৌ রুটের খবর জানতে তা বলতে হয় যে আমি সকাল থেকে অবস্থান করছি মহাসড়কে 3 নম্বর ফেরিঘাটে। সকাল থেকে দেখছি যে গতকাল ছুটি, সরকারি ছুটি সকাল থেকেই যানবাহন এবং পাটুরিয়া ফেরিঘাটে। পূর্বাঞ্চলের 21 জেলার অন্যতম এই যে প্রবেশ রুটে যাত্রীরা কিন্তু কোনো ভোগান্তি ছাড়াই তাদের গন্তব্যে পৌঁছতে পারছেন বলে যাত্রীরা জানিয়েছেন। তো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে প্রস্তুতি করে 6 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন এই ঘাট এলাকা, যাতে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এই ঘাট এলাকাতে টহল দিচ্ছেন। তো বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে এই ঘাটে যাত্রা করতে 17টি ফেরি এবং আরিচা কাজিরহাট নৌ রুটে 6টি ফেরি দিয়ে তারা যাত্রী এবং যানবাহন পারাপার করছেন। তো নাসির চৌধুরী রয়েছেন, তিনি যেটি আমাদের জানিয়েছেন যে বড় ধরনের
সড়ক না হলে ঈদের ঘরমুখ যাত্রীদের তারা নির্বিঘ্নে ঘাট পার করতে পারবেন, এতে কোনো ভোগান্তি পোহাতে হবে না বলে তিনি জানিয়েছেন। তো যাত্রীরা গত বছর তুলনায় এবছর তারা স্বস্তিতে বাড়ি পাচ্ছেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছেন বলে তারা অনেকটাই স্বস্তি প্রকাশ করেছে। তো সব মিলিয়ে বলা যায় যে এই পাটুরিয়া, দৌলতদিয়া এবং হারিসা খাজরাট নৌরুটে কিন্তু স্বস্তির ঈদ যাত্রা বলা চলে বলে জানিয়েছে যাত্রীরা। তো এই ছিল আমার কাছে নৌরুট থেকে ঈদ যাত্রা সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাদেরকে। ঈদ যাত্রার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। জমে উঠেছে শেষ মুহূর্তের ঈদের বেচাকেনা। বরিশালের সকাল থেকে নগরীর মহসিন মার্কেট, গির্জা মহল্লা, চকবাজার, বাজার রোডের বিভিন্ন দোকানে ভিড় জমেছে ক্রেতাদের। আর পছন্দের পোশাক নিয়ে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। শুরুর থেকে শেষ সময় দাম কিছুটা বেশি বলে অভিযোগ করছেন ক্রেতারা। আর শেষ মুহূর্তে ক্রেতাদের চাপ বেড়েছে জানান বিক্রেতারা। এদিকে ছুটির দিনের সকালে অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে ময়মনসিংহের শপিং মলগুলো। তবে জুমার নামাজের পর বেচা বিক্রি বাড়ার আশা করছেন বিক্রেতারা। এবার সারারা, গারারা, পাকিস্তানি ও ইন্ডিয়ান পোশাকের প্রতি আর নারীদের বেশি আগ্রহ দেখা গেছে। সাপ্তাহিক ছুটি প্লাস হচ্ছে গতকালকে সবে কতটা রাত গেল, এই জন্য মনে হচ্ছে যে একটু ব্যস্ততা কম। ফ্যামিলি সবার জন্যই কিনেছি, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি। কিনতে আছি, দেখতে আছি, কিন্তু এখন পর্যন্ত চয়েস করতে পারতেছি না। পোশাক আছে কিন্তু দাম অনেক বেশি। ঈদ কেনাকাটায় আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানী বসুন্ধরা সিটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, শেষ মুহূর্তে ঈদ কেনাকাটায় ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতাদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। ডানা, এই মুহূর্তে আমি আছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এবং এখানে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে ভিড় কিছুটা কম। সকাল থেকে ভিড় কিছুটা কম ছিল এবং নামাজের পর থেকে ভিড় আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং দাম নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু সবসময়ই থাকে। এবারের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়াটা প্রথম দিকে যেটা ছিল সে তুলনায় এখন শেষ মুহূর্তে এসে দেখছি যে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়াটা আরেকটু বেড়ে গিয়েছে। অনেকে বলছেন যে শুরুর দিকে দামটা হয়তো একটু কিছুটা কম ছিল এবং শেষের দিকে যেহেতু চাহিদা বেশি সেক্ষেত্রে হচ্ছে দামটা অনেকে বলছেন যে বাড়িয়ে দিয়েছে। আবার অনেকেই আবার বলছেন, অনেক বিক্রেতারা এবং ক্রেতারাও বলছেন যে না, দাম ঠিকঠাকই আছে, আগে যেমনটা ছিল এখন পর্যন্ত তেমনটাই আছে। এবং কেনাকাটার ক্ষেত্রে সবাই যেহেতু অনেকেই বলছেন, ক্রেতারা বলছেন যে প্রথম দিকে তারা একটু ব্যস্ত সময় পার করেছেন, এতদিন ছুটিও ছিল না, সেক্ষেত্রে তারা ছুটির দিনে কেনাকাটা করতে যাওয়ার থেকে বেশি তারা ড্রেস বা পোশাক আশাক দেখতে গিয়েছিলেন এবং শেষ মুহূর্তে এসে এখন যেহেতু ছুটি পড়ে গিয়েছে সুতরাং ছুটির দিনগুলোকে তারা কাজে লাগাচ্ছে এবং কাজে লাগে তারা এখন হচ্ছে কেনাকাটা করতে আসছেন এবং কেনাকাটা করছেন। বিক্রেতারা বলছেন যে অন্যান্য ছুটির দিনে ভিড় বেশি থাকলেও আজকে সেই তুলনায় ভিড় কিছুটা কম। এই জন্য বলা যায় যে অনেকে গ্রামের বাড়িতে চলে যাচ্ছেন, সেই জন্য হয়তো ভিড়টা কম। কিন্তু শেষ মুহূর্তেও কিন্তু নগরবাসীর কেনাকাটা এবং ঈদ দেওয়ার জন্য কিন্তু কোনো কমতি নেই এবং শেষ মুহূর্তে এসেও কেনাকাটায় অনেকেই ব্যস্ত আছেন, অনেকেই এখন পর্যন্ত মার্কেটগুলোতে আসছেন এবং বিক্রেতারাও বলছেন যে ইফতারের সময় হয়তো আর একটু ভিড়ভাড়টা বাড়বে এবং বেচাকেনাও তখন আরও বেশি হবে। তো দাদা, এই ছিল আমার কাছে এই মুহূর্তের সর্বশেষ। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে, যা বিগত সরকারের কথার সঙ্গে মিল পাওয়া যায় বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে পেন্ডুলামের মতো বক্তব্য না দিয়ে নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান রুহুল কবির রিজভী। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিকশা, ভ্যান ও অটো চালকদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে আদালত ঘোষিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা আর তখনকার মেয়র তাপসের প্রভাবের কারণেই রায় পেতে এত দেরি হলো। 180 দিনের মধ্যে এই মামলাটি নিষ্পত্তি হওয়ার আইনি বিধান থাকলেও এখানে বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে এটিকে বাধাগ্রস্ত করা হয়। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে, যা শেখ হাসিনার কথার সঙ্গে মিল পাওয়া যায়। নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এইটা তো আমাদের শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে এটার মিল পাওয়া যায়। আর যখন আন্দোলনকারী দলগুলো নির্বাচনের জন্য বলছে, তখন অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর ও জুনের কথা বলে পেন্ডুলামের মতো বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। বারবার কখনো আমরা ডিসেম্বর শুনে আবার কখনো শুনছি
যে মার্চ আবার এসে চলে যাচ্ছে জুন, এই ধরনের যে একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে। এ সময় নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষণারও দাবি জানান অন্তর্বর্তী সরকারের প্রতি। জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।